ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। দেখো, এনটিপিসি পরীক্ষা চলছে, তোমরা সবাই জানো, আর অ্যানালাইসিস তোমরা কিন্তু দেখছো, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে আজকে 12 তারিখ। তো আমার এখানে একটাই কথা বলার আছে, যাদের দেখো এনটিপিসি পরীক্ষা এখনো হয়নি তারা কিন্তু তোমরা অ্যানালাইসিসটা দেখে যাও, কারণ তোমাদের ভীষণ কাজে লাগবে। এটা আমি বারবার একটা কথাই বলছি। আর আজকে হচ্ছে 12 তারিখ। 12 তারিখের ফার্স্ট শিফটে যেসব কোশ্চেনগুলো এসেছিলো, জিকে থেকে বলো, জিআই থেকে বলো, এবং তোমার রিসেন্টলি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যেসব কোশ্চেনগুলো এসেছে, সমস্ত কিছু আলোচনা করেছি ভিডিওতে। সম্পূর্ণ অ্যানালাইসিসটা তুমি দেখতে থাকো। পরবর্তীতে তোমার যখন পরীক্ষা দিতে যাবে, তুমি তখন দেখবে অনেকটা বেনিফিট তুমি এই ভিডিও থেকে পাচ্ছ। সামান্য একটা 15 থেকে 20 মিনিটের ভিডিওতে তুমি অনেকটাই বেনিফিট পাবে। আর এই সমস্ত পিডিএফ তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। দেখো, টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, অথবা তোমরা চ্যানেলের অ্যাবাউটে গিয়ে সেখানে দেখতে পারো। টেলিগ্রামের লিঙ্কটাকে সেখানে তোমরা ক্লিক করে টেলিগ্রামে জয়েন হয়ে যাও, অটোমেটিকই তোমরা এই সমস্ত পিডিএফ কিন্তু পেয়ে যাবে তোমাদের ফোনে। কি প্রশ্ন ছিল দেখো, গান্ধীজির পক্ষে পুনা চুক্তিতে স্বাক্ষর করেন কে? তো দেখো, সঠিক উত্তর হবে মদন মোহন মালব্য। ঐতিহাসিক পুনা চুক্তি 1932 সালে স্বাক্ষরিত হয়েছিল, যেটা আমরা সবাই জানি, যেটা আমরা কি জানি, মহাত্মা গান্ধীর সাথে ভীমরাও আম্বেদকরের স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু যদিও এটা গান্ধীজি নিজে সেখানে স্বাক্ষর করেননি, আম্বেদকর এবং গান্ধীজির অনুসারীরা স্বাক্ষর করেছিলেন এখানে। অর্থাৎ আম্বেদকরও সেখানে ডাইরেক্ট সই করেনি এবং গান্ধীজিও সেখানে ডাইরেক্ট সই করেনি, তাদের অনুগামীরা এসে সেখানে সই করেছিল। 24শে সেপ্টেম্বর 1932 সালে স্বাক্ষরিত হয় এই চুক্তি। পৃথক নির্বাচনী এলাকার পরিবর্তে সাধারণ শ্রেণীর অধীনে দলিত শ্রেণীর জন্য আসন সংরক্ষণের বিধান ছিল এই চুক্তির প্রধান উদ্দেশ্য। পরবর্তী প্রশ্ন দেখো, কোন ধারাটি কূপ থেকে পানি ভর্তির মতো কাজ করার সময় বৈষম্য না করার সাথে সম্পর্কিত? অর্থাৎ সমতা এবং সমতার সাথে সম্পর্কিত ধারা কোনটি? ধারা 15, ধারা 16, ধারা 17 নাকি ধারা 18? তো এর জন্য সঠিক উত্তর হবে ধারা 15। ধারা 15 জনসাধারণের স্থানে, যেমন পুকুর বলো, কূপ বলো, ধর্মশালা বলো ইত্যাদি ক্ষেত্রে কোনো বৈষম্য দেখানো যাবে না, অর্থাৎ সেখানে সবাই সমান অধিকার পাবে। পরবর্তী প্রশ্ন কি ছিল দেখো, এমএস ওয়ার্ডে আমি কিভাবে একবারে একটি সম্পূর্ণ অনুচ্ছেদকে নির্বাচন করতে পারবো? অর্থাৎ একটা পেজ পুরো আছে, সেটা তুমি একটা কি চেপে কীভাবে সমস্তটাকে সিলেক্ট করতে পারবে। দেখো, তো এটার জন্য তোমাকে কী করতে হবে? এটার জন্য তোমাকে ট্রিপল ক্লিক করতে হবে। পিএসআই, পরবর্তী প্রশ্ন দেখো কী বলছে, পিএসআই অর্থাৎ পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের অধীনে স্বনির্ভর ভারত কোন সালে প্রকল্পটি চালু হয়েছিল? তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে 2023 সালে কিন্তু এই প্রকল্পটা চালু হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, 2024 সালে ভারতের গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স কত ছিল? তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে, দেখো 2024 সালে ভারতের জিএইচআই অর্থাৎ গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স ছিল ভারতের 27.3, যা গুরুতর বিভাগে রাখা হয়েছে। এই 127টি দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক ছিল 105। এটা কিন্তু খুব খারাপ একটা ব্যাপার আমাদের জন্য। পরবর্তী প্রশ্ন দেখো, মেন্ডেলিপের পর্যায় সারণীতে আয়োডিনকে কোন গ্রুপে রাখা হয়েছিল? ক্ষার ধাতু গ্রুপ 1, ক্ষারীয় ধাতু গ্রুপ 2 নাকি হ্যালোজেন গ্রুপ যেটা 17 নম্বর গ্রুপে রয়েছে, নাকি নোবেল গ্যাস যেটা হচ্ছে 18 নম্বর গ্রুপে রয়েছে? তো এর জন্য সঠিক উত্তর হয়ে গেল মেন্ডেলিপের পর্যায় সারণীতে আয়োডিনকে গ্রুপ 7 অথবা 17 নম্বর গ্রুপে রাখা হয়েছিল, যা হ্যালোজেন নামে পরিচিত। মেন্ডেলিপ পর্যায় সারণীর আমরা সকলেই জানি যে আমাদের পর্যায় সারণীতে 118টি মৌল রয়েছে। এই 118টি মৌলের মধ্যে 94টি মৌল কিন্তু প্রাকৃতিক মৌল এবং 24টি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে কৃত্রিম মৌল। আর 1800 সালে মাত্র 33টি মৌল ছিল। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যে হিমালয়ের সাধারণ দিক দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে? অর্থাৎ কোন রাজ্যের সাপেক্ষে যদি দেখি হিমালয়টা রয়েছে দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে? তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশ। দার্জিলিং এবং সিকিম অঞ্চলে হিমালয় পর্বতমালা পূর্ব পশ্চিম দিকে অবস্থিত রয়েছে। আবার অন্যদিকে অরুণাচল প্রদেশের দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তর পশ্চিম দিকে কিন্তু অবস্থান করেছে হিমালয় পর্বতটা। আবার অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদীর নাম দিহাং বা সিয়াং নদী, এটাও কিন্তু আসে। সাংপো কোন নদীর নাম? পরীক্ষাতে এরকম আসতে দেখা গেছে, সাংপো। তো সাংপো ব্রহ্মপুত্রকে বলা হয় তিব্বতে। পরবর্তী প্রশ্ন, এমএস পাওয়ার পয়েন্টে প্রথম স্লাইড থেকে উপস্থাপনা শুরু করার জন্য তুমি কোন শর্টকাটটা টিপতে পারো? তো এটার জন্য সঠিক উত্তর হবে F5 অর্থাৎ ফাংশন 5। পাওয়ার পয়েন্টে স্লাইডকে তুমি মাইক্রোসফটের সফটওয়্যারে ব্যবহার করে নতুন একটি উপস্থাপনা, যা ব্যবহারকারীদের একটি উপস্থাপনায় অডিও ভিজুয়াল বৈশিষ্ট্য যোগ করতে দেয়। দেখো, F5 কি হলো? প্রথম স্লাইড থেকে উপস্থাপনা শুরু করা। বর্তমানে স্লাইড থেকেও পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন শুরু করার জন্য Shift+5 এই যে হলো এটাই শর্টকাট কি।
দেখো পরবর্তী একটা প্রশ্ন ছিল দক্ষিণ ভারতের পর্বত সম্পর্কে, ঠিক আছে, প্রশ্নটা সম্পূর্ণ পাওয়া যায়নি, তো যেটুকু পেয়েছি দেখো, এটা যেন তুমি পুরো ডিটেলসে তোমাকে দিয়ে রাখলাম, তুমি যেখান থেকে আসো করতে পারো। আনাইমালাই পাহাড়গুলি পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালার সংযোগস্থলে অবস্থান করে। অর্থাৎ আমরা যদি দেখি এটা হচ্ছে পশ্চিমঘাট আর এটা হচ্ছে পূর্বঘাট, এই যে পর্বত সংযোগস্থলে এখানে কিন্তু আনাইমালাই আছে, ঠিক আছে। আনাই শৃঙ্গ হচ্ছে 8,842 ফুট বা 2,695 মিটার। পর্বতমালার দক্ষিণ পশ্চিম প্রান্তে রয়েছে, এটি দক্ষিণ ভারতের বৃহত্তম পর্বতমালা। পরবর্তী প্রশ্ন দেখো, কোথায় ভারতের প্রথম বর্জ্য ব্যবস্থাপনা শহর সহ শিক্ষা কেন্দ্র স্থাপিত হবে? এটা হচ্ছে তোমার উত্তরপ্রদেশের সুথানি নামক গ্রামে। দেখো উত্তরপ্রদেশের গোরখপুরে 2025 সালের সেপ্টেম্বরের মধ্যে শাহজাহান ওয়াদের সুথানি গ্রামে ভারতের প্রথম সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা সহ শহর শিক্ষা কেন্দ্র স্থাপিত হবে, যা 40 একর জায়গা জুড়ে তৈরি হবে এবং এখানে প্রতিদিন প্রায় 700 টন বর্জ্য পদার্থকে এবং কাঠকয়লাকে জৈব পদার্থ ও সিএনজিতে রূপান্তরিত করা হবে। বর্জ্য পদার্থকে কাজে লাগিয়ে সিএনজিতে রূপান্তরিত করা হবে এখানে। দেখো এনটিপিসির 300 কোটি টাকার বিনিময়ের মাধ্যমে পরিচালিত এই প্রকল্পটি টেকসই বর্জ্য ব্যবস্থাপনা এবং শক্তি উৎপাদনের দিক থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে। দেখো যেমন বর্জ্য ব্যবস্থাপনা করে পরিবেশের উন্নতি করছে, ঠিক তেমনইভাবে এখানে একটা শক্তি উৎপন্ন হবে যেটা থেকে আমরা বিভিন্ন ধরনের কাজে লাগাতে পারবো। পরবর্তী প্রশ্ন দেখো, আজমিরে 2.5 দিনের কুড়ে ঘর বা 2.5 দিন কা ঝোপড়া কে তৈরি করেছিলেন? কুতুবুদ্দিন আইবক, আলাউদ্দিন খলজি, বলবন নাকি মোহাম্মদ বিন তুগলক? তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে কুতুবুদ্দিন আইবক। দেখো কুতুবুদ্দিন আইবক আজমিরে 2.5 দিন কা বা 2.5 দিন কা ঝোপড়া নামে একটি মসজিদ নির্মাণ করেন। এটি সংস্কৃত স্কুলের জায়গায় নির্মিত করা হয়েছিল। কুতুবুদ্দিন আইবকের নির্মিত অন্যান্য যেসব ভবনগুলি রয়েছে তার মধ্যে একটা হচ্ছে কুয়াত উল ইসলাম মসজিদ, এটা একটা, আর কুতুব মিনার একটা মিনার, ঠিক আছে। কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেছেন কুতুব মিনার, কিন্তু ভাগ্যবশত তিনি তার আগেই মারা যান, তিনি কাজটা শেষ করতে পারেননি। এই কাজটা শেষ করেছিলেন তার জামাতা ইলতুৎমিশ। পরবর্তী প্রশ্ন, জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতার সূচক অর্থাৎ সিপিআই 2025-এ ভারতের কোন স্থান পেয়েছে? অর্থাৎ ভারতের র্যাঙ্ক কত জলবায়ু পরিবর্তনে? 8তম, 10তম, 12তম নাকি 15তম? তো এটার জন্য সঠিক উত্তর হবে ভারতের স্থান রয়েছে 2025-এ 10তম। পরবর্তী প্রশ্ন, এমএস এক্সেলে ওয়ার্কশিটের ওপরে এবং নিচে কোনটি দেখা যায়? সূত্রবার বা ফর্মুলা বার? সংবিধানের কোন অনুচ্ছেদে ন্যায় বিচার ভিত্তিক সামাজিক ব্যবস্থার কথা বলা হয়েছে? ধারা 39, ধারা 38, ধারা 40 নাকি ধারা 45? তো দেখো এটার জন্য সঠিক উত্তর হবে ধারা 38। 38 নম্বর ধারা অনুসারে রাষ্ট্র সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার নিশ্চিত করে এবং আয়, মর্যাদা এবং সুযোগ সুবিধা এর সুযোগের বৈষম্য হ্রাস করে, অর্থাৎ সবাই যেন সমান সুযোগ পায় এসব ব্যাপারে থাকে। সামাজিক শৃঙ্খলা নিশ্চিত করা, তার সাথে সাথে রক্ষা করা, জনগণের কল্যাণ বৃদ্ধির জন্য প্রচেষ্টা করে। এটা একটা রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতির সংশোধনী। 42তম সংবিধান সংশোধনী 1976 সালে হয়, যেটা সংবিধানের 4র্থ অংশে নতুন নির্দেশগুলি যুক্ত করে এবং তার সাথে কিছু পরিবর্তন আনা হয়। যেমন হচ্ছে অনুচ্ছেদ 39-এর দরিদ্রের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করা। ধারা 43-এর ক, শিল্প ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণ। পরের প্রশ্ন দেখো, 103তম ভারতীয় সংবিধান সংশোধনী নিম্নলিখিত কোন বিষয়গুলির সাথে সম্পর্কিত? মুসলিম নারীর জন্য, সাধারণ বিভাগের অর্থনৈতিক দুর্বল শ্রেণীর জন্য সংরক্ষণ, নাকি অন্তর্পর্যায়ে নদীর পানি বিরোধ করার জন্য অর্থাৎ আন্তর্জাতিক পর্যায়ে নদীর জল বিরোধের জন্য, নাকি এগুলো কোনোটি নয়? তো এটার জন্য সঠিক উত্তর হবে দেখো সংশোধনী আইনে কেন্দ্রীয় সরকার পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর জন্য 10% সংরক্ষণ করা হয়েছে সিট। এবং ভারতের সংবিধানের 103তম সংশোধনী 8ই জানুয়ারি 2019-এ কিন্তু এই 103তম সংশোধনীটা লোকসভায় পেশ করা হয়েছিল। আর এই বিলটি পেশ করেন সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী থাকা চাঁদ গেইলট। এবং এই বিলটা 14ই জানুয়ারি 2019-এ 103তম সংশোধনী হিসাবে কার্যকরী হয়ে যাবে, লাগু হয়ে যায়।